সংগঠিত হয়েছে 29-30 জানুয়ারি। এটা ঐতিহাসিক জনজমায়েতের মধ্য দিয়ে এই সম্মেলনে আমাদের সিদ্ধান্তগুলি বা সম্মেলন সম্পর্কে আমাদের সংগঠনের বক্তব্য এখন আমাদের সাধারণ সম্পাদক নবনির্বাচিত উনি আপনাদের সামনে ব্রিফ করবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের 23তম কেন্দ্র সম্মেলনের নতুন যে কমিটি হয়েছে এই কমিটির তরফ থেকে সাংবাদিক বন্ধু সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন, বিভিন্ন সংবাদপত্রের সাথে যারা যুক্ত আছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া ধন্যবাদ জানাচ্ছি চলে না বোধ হয় ধন্যবাদ জানাচ্ছি আমাদের 23তম কেন্দ্রীয় সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, ভলান্টিয়ার থেকে আরম্ভ করে প্রেস মিডিয়া বিভিন্ন জন যুক্তি পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সাহায্য করেছেন। প্রকাশ্য সমাবেশে গাড়ি ঘোড়া দিয়ে হলেও এই জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে সত্ত্বেও যারা সাহায্য করেছেন, এছাড়া আরক্ষা দপ্তরও সদাত্মক ভূমিকা গ্রহণ করে জনসভাটাকে শান্তিপূর্ণভাবে করতে সাহায্য করেছেন, তার জন্য সকলকে শুরুতেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে শুরু হয়েছে, আসলে সত্যিই আমাদের ভাবনাটাকেও ছাপিয়ে গেছে। বিশাল অংশের মানুষ সে জমায়েতে অংশগ্রহণ করেছেন। যদিও গাড়ি ঘোড়া পেতে আমাদের প্রচণ্ড অসুবিধা, একদিকে আর্থিক সংকট আছেই, তারপরেও বড় গাড়ি তেমন কেউ দিতে চায় না, সব ছোট গাড়ি আমাদেরকে আনতে হয়, ভাড়া করতে হয়। তা সত্ত্বেও আমাদের যে জমায়েতে যারা যেভাবে অংশগ্রহণ করেছেন এটা অত্যন্ত আশার দিক এবং বলা যেতে পারে সাফল্যের সহিত আমরা এই জমায়েতটা করতে পেরেছি। আমাদের ইনার সেশন হয়েছে 29 তারিখ, ঠিক 4টি আমরা শুরু করলাম। আমাদের 565 জন আমাদের মেম্বারশিপের আনুপাতিক হারে সেখানে বিভিন্ন মহকুমা থেকে নির্বাচিত হয়ে সম্মেলনে অংশগ্রহণ করেছেন। সম্মেলনে ইনার সেশনে বক্তব্য রেখেছেন উদ্বোধনী বক্তব্য বৃন্দা করাত, আমাদের আদিবাসী রাষ্ট্র অধিকার মঞ্চের ভাইস চেয়ারম্যান এবং সংগঠক, আমাদের আদিবাসী রাষ্ট্র অধিকার মঞ্চে অল ইন্ডিয়া কমিটির চেয়ারম্যান জিতেন্দ্র চৌধুরী, কনভেনার ডক্টর পোলেন বাস্কে, আসাম রাজ্য কমিটি থেকেও বাপ্পু বড়ো উনিও বক্তব্য রেখেছেন। এছাড়া আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন পলিট ব্যুরো মেম্বার কমরেড মানিক সরকারও বক্তব্য রেখেছেন। এবং আমাদের সাংগঠনিক এবং রাজনীতির যে খসড়া রিপোর্ট, এই রিপোর্টের উপর 25 জন কমরেড সেখানে আলোচনায় অংশগ্রহণ করেছেন। সম্মেলনের শেষে আমাদের আলোচনার শেষে 139 জনের কমিটি আমরা গঠন করি। তার মধ্যে 137 জন সম্মেলন থেকে নির্বাচিত হয়। কমরেড নরাজ জমাতিয়া এবং পুনরায় সভাপতি হিসেবে সম্মেলন নির্বাচিত করেন। কমরেড রাধাচরণ দেববর্মাকেও পুনরায় সম্পাদক হিসেবে সম্মেলন থেকে নির্বাচিত করা হয়। এছাড়া 25 জনের কর্মপরিষদ সেখানে আমরা গঠন করি, নির্বাচিত হয়।
এর মধ্যে 6 জন হয়েছে নতুন, এবং যারা নির্বাচিত হয়েছেন কর্মপরিষদের মেম্বার হিসাবে: জিতেন্দ্র চৌধুরী, অগুর দেববর্মা, নরেশ জমাতিয়া, রাজেন্দ্র রিয়াং, প্রণব দেববর্মা, পদ্মকুমার দেববর্মা, রমণী দেববর্মা, অরুণ ত্রিপুরা, প্রিয়মণি দেববর্মা, অমলেন্দু দেববর্মা, হেমন্ত কুমার জমাতিয়া, ললিত ত্রিপুরা, কেশব দেববর্মা, বিশ্বমণি দেববর্মা, রাধাচরণ দেববর্মা, প্রভাত চৌধুরী, পরেশ দেববর্মা, দানিয়েল জমাতিয়া, পরীক্ষিত মোরাসিং, কৃষ্ণপদ দেববর্মা নতুন, রাজেন্দ্র রিয়াং নতুন, রামচন্দ্র নোয়াতিয়া নতুন, সমীর দেববর্মা নতুন। 6 জন নতুন কর্মপরিষদে যুক্ত হয়েছেন আর কি। জগৎ দেববর্মা নতুন। এছাড়া আমাদের লামা যে মুখপত্র, তার এডিটর নির্বাচিত হয়েছেন কমরেড প্রণব দেববর্মা। সোশ্যাল মিডিয়ার দেখভালের জন্য নির্বাচিত হয়েছেন হিমাংশু দেববর্মা। এবং এর মধ্যে 4 জন সহ সভাপতি, 4 জন সহ সম্পাদক সেখানে নির্বাচিত হয়। সহসভাপতি রাজেন্দ্র রিয়াং, রমণী দেববর্মা, ললিত ত্রিপুরা, হেমন্ত কুমার জমাতিয়া। সহ সম্পাদক নির্বাচিত হয় প্রণব দেববর্মা, পদ্মকুমার দেববর্মা, প্রভাত চৌধুরী, প্রিয়মণি দেববর্মা। এই হচ্ছে সাংগঠনিক দিক থেকে আমাদের যে কমিটি ফরমেশনের জন্য যেটা হয়েছে। সম্মেলনে যেটা আওয়াজ উঠেছে এটা হচ্ছে সামনে এডিসি নির্বাচন, আড়াই মাস পরেই এডিসি নির্বাচন, আমাদের সেই যোদ্ধা লড়াই করবার জন্য অঙ্গীকার সেখানে গ্রহণ করে দৃঢ় প্রত্যয় সেখানে ঘোষণা হয়। এবং যারা বলছে, বিজেপিও বলছে 28টার মধ্যে 28টা, কি করে নির্বাচিত মানে জিতবেন এ কথা বলছেন না। মানুষের ভোটে না প্রশাসনিক কাজকে ব্যবহার করে অর্থ বলে পেশি বলে কিভাবে জিতবেন এগুলি খোলাসা করে না বলে একটা হুমকি সুরে বলছে 28-এর মধ্যে 28। ত্রিপুরা মথা প্রদ্যুৎ কিশোরজি উনিও বলছেন 28-এর মধ্যে 28। আসলে 28-এর মধ্যে 28-এর লড়াইটা হচ্ছে ওদের লড়াই, আমরাও 28টাতে লড়াই করব, কিন্তু আমাদের লড়াই ওদের লড়াই যথেষ্ট সেখানে পার্থক্য রয়েছে। ওদের 28টার মধ্যে 28টা লড়াই হচ্ছে টাকা পয়সা, এডিসে যা আছে টাকা পয়সা আছে এগুলি লুট করো, দুর্নীতি করো, ক্ষমতা দখল করবার লক্ষ্যেই তাদের 28টার মধ্যে 28। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে, প্রমাণ হচ্ছে এই যে 28টার মধ্যে আপনারা জিতেছেন ত্রিপুরা মথা 18টাতে জিতেছেন, বিজেপি 10টাতে জিতেছে, আপনারা শরিকি সরকার চালাচ্ছেন, এডিসি প্রশাসন বোঝাপড়া করে এডিসি চালাচ্ছেন। এডিসিটা কি করলো? 28টার মধ্যে 28টা দূরে কথা, 18টা জিতে প্রশাসন, এডিসি প্রশাসন আপনারা দায়িত্ব পালন করছেন, কিছুই তো করলেন না। তাহলে 28টার মধ্যে 28 করে লুটের বাণিজ্যটাকে বড় করো, ক্ষমতা দখল করো, এর জন্য ওদের হচ্ছে 28টার মধ্যে 28টা লড়াই। আমরা 28টাতেই লড়াই করব এবং আমাদের লড়াইটা হবে। এডিসি এলাকায় যে এখন ভয়ঙ্কর অবস্থা চলছে, হাহাকার চলছে, কাজ নাই, কর্ম নাই, রোজগার নাই, বাজারগুলো খা খা করছে, এবং এডিসিতে একেবারে লুটরা চলছে। এগুলি নিরসনের জন্যই আমাদের লড়াই হবে। এডিসি এলাকার যে স্বপ্নটাকে সামনে রেখে এডিসি গঠন করা হয়েছিল, ঠিক আছে 1950 সালে এডিসি গঠন আইন হয়েছে,
বর্তমান চাহিদা, বর্তমানে মানুষের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় তার ক্ষমতা, তার প্রশাসনিক সুযোগ সুবিধা খামতি রয়েছে। ঠিক আছে, তার জন্য তো সবাই মিলে দাবি তুলছে এডিসির হাতে কিভাবে ক্ষমতা বৃদ্ধি করা যায়। কিন্তু যে ক্ষমতাগুলো আছে এগুলিও তো অন্তত পক্ষে অনেক কাজ করবার সুযোগ রয়েছে। বড় ভাষার উন্নয়নের জন্য, সংস্কৃতির উন্নয়নের জন্য, আমাদের এই যে এডিসি এলাকার জমিগুলি ব্যবহার করবার জন্য। সবচেয়ে বেশি এডিসি এলাকায় যারা জুমিয়া টঙ্গরবাসী, তাদের উন্নয়নের জন্য, বেকার ছেলে মেয়ে তাদের উন্নয়নের জন্য কিছুই তো করছে না, লুট চলছে। এবং যা সম্পত্তি এডিসি তিলে তিলে যে সম্পদটা গড়ে উঠেছিল, এই সম্পদটা পর্যন্ত এখন লিজে বন্ধকে রেখে মানে সেখানে চলবার চেষ্টা করছে। এই যে এডিসিতে বাইরে থেকে লোকজন গেলে পরে থাকবার জন্য সেখানে ট্যুরিস্ট লজ বানানো হয়েছিল। এখন এটা টাটা কোম্পানির কাছে বন্ধক দিয়ে দিয়েছে। খুমুলুং পার্ক, লকহাট, টুরিস্টরা যায়, যারা আপনার পার্কে যান তাদের বিশ্রামের জন্য সেখানে লকহাট করা হয়েছিল। এই লকহাটটা পর্যন্ত এখন জিন্দাল কোম্পানির কাছে বন্ধক। দুটো সিনেমা হল করা হয়েছিল, এএসআর কোম্পানির কাছে বন্ধক। পেট্রোল পাম্প করা হয়েছিল, এগুলো বন্ধক। জম্পিহিলে ডাক বাংলা একটা ইডেন আছে, সেখানে জায়গা পর্যাপ্ত নয়, থাকবার মতো অবস্থা নয়। কাজে এগুলির জন্য সেখানে ডাক বাংলা করা হয়েছিল এডিসি প্রশাসনের তরফ থেকে, এটা পর্যন্ত বন্ধক। দুম্বুর জলাশয়, এটা এডিসির হাতে বামফ্রন্ট সরকার থাকাকালীন এডিসির হাতে এটা তুলে দেওয়া হয়েছিল। এই দুম্বুর জলাশয়টা পর্যন্ত এখন লিজে দিয়েছে বিশাখাপত্তনম কোম্পানির কাছে। তাহলে এবং দেখলাম আমরা যারা এডিসিতে 28টার মধ্যে 28টা জিতবার কথা বলছে, তারা এডিসিটাকে কীভাবে লুটতরাজ সেখানে মানে চালিয়েছে। আর ত্রিপুরা সরকার যারা বলছে, মুখ্যমন্ত্রী যিনি বলছেন 28টার মধ্যে 28টা জিতবো, 28টার মধ্যে 28টা জিতে ওনারা কি করবেন? 5 বছর এডিসি হতে চলছে। একদিনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আপনার খুমুলুঙে গিয়ে কি কাজ হচ্ছে, কি করতে হবে, পর্যালোচনা করা, পরামর্শ দেওয়া, এগুলো কোনো দিন করেছে? 5 বছরে কোনো বিজেপির মুখ্যমন্ত্রী এডিসির হেডকোয়ার্টার গিয়ে তাদের রিভিউ করা, পর্যালোচনা করা, দেখভাল করা, সাহায্য করা, এগুলি তো করে নাই। অথচ বাইরে বলছে এডিসিতে দুর্নীতি চলছে, জেলে ঢুকাবো। এডিসিতে দুর্নীতি চলছে, আপনার আইএস অফিসার আছেন, রাজ্য সরকারই তো সেখানে আপনার অফিসার আছে। আপনার অন্য অন্য রাজ্য তো আমরা দেখছি, আমাদের রাজ্য তো দেখছি ইডি পাঠাচ্ছেন, সিডি আপনার বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি, রাজ্য যে সমস্ত এজেন্সি আছে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। কেন এডিসি হেডকোয়ার্টার আপনারা পাঠাচ্ছেন না? হ্যাঁ, তো এই যে ঘটনা, এগুলি আমরা সেখানে বলবো, সেখানে আওয়াজ উঠেছে। হ্যাঁ, তার জন্য আমাদের সেখানে 10 দফা দাবি আমরা গ্রহণ করেছি। এগুলির জন্যই এডিসি, রাজ্য সরকার এডিসির দুর্নীতি বন্ধ করতে হবে, সীমাহীন দুর্নীতি চলছে। এছাড়া এডিসিতে আপনারা জানেন এখন রাজ্য সরকারও, কেন্দ্র সরকারও এই যে রেগা বাতিল করে ওরা রামজি করেছে, এগুলি আমরা বলছি এগুলি বাতিল করা যাবে না। পর্যাপ্ত কাজের ব্যবস্থা সেখানে করতে হবে। বড় ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। ইসিসি সিএ বাতিল করতে হবে এবং ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট এগুলি বাতিল করতে হবে। 125তম সংবিধান সংশোধনী বিল পাস করে এডিসির হাতে অর্থ এবং ক্ষমতা প্রদান করতে হবে এবং ক্রমবর্ধমান নারী নির্যাতন, চুরি, ছিনতাই এগুলি চলছে, এগুলি বন্ধ করতে হবে। এছাড়া নেশার যে বাড়ান্ত এগুলি বন্ধ করতে হবে। এই মর্মে আমাদের 10 দফা দাবি সেখানে আমরা
গৃহীত হয়েছে। এছাড়া আন্দোলনের অভিমুখ হিসাবে সেখানে 10টা প্রস্তাব সেখানে গ্রহণ করা হয়েছে, যে দাবিগুলোকে সামনে রেখে লড়াই করছি, এটার উপরেই আমাদের অনেকটা প্রস্তাব সেখানে গ্রহণ করা হয় আর কি। এবং এখন দেখছি এই দাবি সনদ প্রস্তাব এগুলি গ্রহণের পর সম্মেলনের যে আওয়াজ এটা যেটা ধ্বনিত হয়েছে, এটা হচ্ছে এডিসিতে লড়াই যেমন হবে, তেমনি আমাদের রাজ্যে গোটা দেশের মধ্যে বিভাজনের রাজনীতি সেখানে খুবই এটাকে সামনে রেখেই বিজেপি আরএসএস লড়াই করবার চেষ্টা করছে। ত্রিপুরা মথও এটাই বিভাজনের রাজনীতিটাকে ওরা সামনে রেখে লড়াই করবার চেষ্টা করছে। এবং এখন দেখছি ত্রিপুরাদের মধ্যে আমাদের যে 19টা জনজাতি দফা 7টায় মিলিয়ে 27টা, কোনোদিনই এরকম ছিল না, কিন্তু এখন বিভিন্ন জায়গায় কেউ কেউ ইন্ধন যোগাবার চেষ্টা করছে। ব্রুদের জন্য নাকি একটা স্বায়ত্ত শাসন, রিয়াংদের ব্রু ল্যান্ড করতে হবে, স্বায়ত্ত শাসন দিতে হবে, এই ধরনের বিচ্ছিন্নভাবে আমাদের যে ঐক্য এটাকে ভাঙবার ষড়যন্ত্র সেখানে আমরা লক্ষ্য করছি। এর বিরুদ্ধে লড়াই হবে। কাস্টমারি যে সমস্ত বিষয়গুলো ছিল আমাদের, এগুলিকে যদিও বিজেপি আরএসএস তারা তো শুরু থেকেই চাইছে, তার জন্যই তো ওরা ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড ওরা করছে। কিন্তু এখন রাজ্যেও আমাদের যে সমস্ত যে কাস্টমগুলো আছে, কাস্টমারি ল আছে, এগুলিকে তারা আসলে পুকুরে বড় মাছ যেমন ছোটো মাছকে গিলে ফেলতে চায়, সেরকম আরএসএস তার যে মনোবাদী ভাবনাটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং তারা বলবার চেষ্টা করছে ত্রিপ্রাসাদের আসলে আমাদের বিশেষ করে তেপরমা কমিউনিটি বা অন্যান্য রিয়াং বা জমাতিয়া আমাদের প্রধান উৎসব বা দেবতা হচ্ছে গড়িয়া, কিন্তু আরএসএস সেখানে দেখাবার চেষ্টা করছে ত্রিপ্রাসাদের প্রধান মতাই বা ভগবান ঈশ্বর নাকি আপনার সেখানে মহাদেব। এইরকমভাবে বিজেপি আরএসএস তাদের যে ভাবনা, তাদের যে বিশ্বাসকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এগুলির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম, আমাদের কাস্টম এগুলিকে রক্ষা করবার জন্য সেখানে লড়াই হবে। তার জন্য এবার যেটা হয়েছে, এই যে 2026-এ জনগণনা হবে, সেই জনগণনার মধ্যে ট্রাইবেলদের মধ্যে যারা হিন্দু আছে তারা হিন্দু যারা লিখতে চায় লেখক, এতে আপত্তির কিছু নাই, কিন্তু হিন্দু ব্যতি রেখে অন্য যদি বিশ্বাস, অন্য ধর্মের প্রতি বিশ্বাস যদি সে লিখতে চায়, এই কলামটাও যাতে রাখার জন্য আমরা দাবি তুলছি। আদিবাসীদের মধ্যে যে ধর্মকে বিশ্বাস করে আর কি, এটা আলাদা করে কলাম যাতে রাখা হয় জনগণনা ক্ষেত্রে। কাজেই এই বিষয়গুলি মোটামুটিভাবে আলোচনা হয়েছে। আর পলিটিক্যাল বিষয় তো আমরা জনসভাতেও বলেছি, কথা বলেছি, সেই বিষয়গুলি মোটামুটিভাবে আলোচনা হয়েছে আর কি। একটা বিষয় এখন আমি একটু যোগ করতে প্রেসিডেন্ট চাই। যোগ করেন। বিষয়টা হলো সম্মেলনে আমরা আলোচনা করেছি এবং সম্মেলন ঐক্যবদ্ধভাবে এই ডিসিশন বা মত প্রকাশ করেছে যে আমাদের দেশে এখন ক্ষমতাসীন আরএসএস পরিচালিত বিজেপি নেতৃত্বে এনডিএ যে সরকার, এটা চরম দক্ষিণপন্থী সাম্প্রদায়িক এবং নয়া ফেসিবাদী সরকার। এটাকে পরাস্ত না করলে পরে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করা যাবে না। কাজেই আজকে বিপন্ন ভারতবর্ষের মানুষ বিজেপিকে পরাস্ত করতে হবে। তার জন্য আমরা ভারতবর্ষের সকল যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ, তাদের সহযোগিতা চাই। আমাদের রাজ্যে
আমরাও এই সিদ্ধান্ত নিয়েছি যে বিজেপিকে পরাস্ত করতে হবে আগামী দিনে। তার সঙ্গে মথা যে তার চরম ব্যর্থতা এডিসি পরিচালনায় এবং চরম উপজাতি স্বার্থ বিরোধী যে নয়া ফেসিবাদী বিজেপির সঙ্গে তার যে এই সুবিধাবাদী আঁতাত, তার সুবিধাবাদী চরিত্র, তার ব্যর্থতা, তাকে আমরা এক্সপোজ করব আগামী দিনে এবং বিশেষ করে এডিসি নির্বাচনের আগে। তারপরেও শত্রু আমাদের সামনে, একদিকে বিজেপি আর একদিকে মথা, দুটোই। তারপরেও সম্মেলন এটা সিদ্ধান্ত গ্রহণ করেছে এই দুটা শত্রুর মধ্যে প্রধান শত্রু কোনটা? প্রধান শত্রু বিজেপি। এই বিজেপিকে পরাস্ত করার জন্য যারাই আমাদের সঙ্গে আসতে চায় তাদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে বিজেপিকে পরাস্ত করার চেষ্টা চালিয়ে যাব, এটা আমাদের সম্মেলনের সিদ্ধান্ত। আর একটা বিষয়, স্ক্রিপ্ট নিয়ে যেটা লড়াই হচ্ছে এখন, আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে বড় ভাষা যখন স্বীকৃতি পায় তখন কোন স্ক্রিপ্টে হবে এটা কোনো উল্লেখ নাই। কাজেই তৎকালীন সময়ে স্কুল ছিল না, লেখাপড়ার লোক জানার লোক ছিল না, বাংলা ভাষাতেই লেখাপড়া হতো, তার নিরিখেই বাংলা স্ক্রিপ্টেই লেখাপড়া হয়েছে। এখন দিনকাল পাল্টেছে, বিজ্ঞান প্রযুক্তি উন্নতি হচ্ছে, নেট মিডিয়া এগুলো আসছে, কাজেই স্বাভাবিক কারণে রোমান স্ক্রিপ্টের চর্চাটাও, ইংরেজি লেখাপড়ার চর্চা বেড়েছে, কাজে সেই দিক থেকে রোমান স্ক্রিপ্টের বিষয়গুলো আসছে। আমরা বিরোধিতা করছি না। আমাদের সরকার থাকাকালীনে রোমান স্ক্রিপ্টে যারা লিখতে চাই লিখেছে, বাংলা স্ক্রিপ্টে যারা লিখতে চাই লিখছে। এখনও এটা সরকার, বামফ্রন্ট সরকার থাকাকালীন পর্যন্ত এটা ছিল, নীতিগত অবস্থান রেখেই এগুলি ছিল। কিন্তু বিজেপি সরকার আসার পর, যদি এই বিজেপি সরকারটাকে তিপ্রামথা প্রথম দিকে আইপিএফটি, তার পরবর্তী সময় তিপ্রামথাই তো সরকারটা বানালো, তাদের সরকারই এখন বলছে রোমান স্ক্রিপ্ট কোনোভাবেই লিখতে পারবে না বা বলতে পারবে না। কাজে ওরা বলছে বাংলা অথবা দেশের যে কোনো স্ক্রিপ্ট, যাই হোক সে বিতর্কে আমরা জড়াতে চাই না। এখন প্রশ্নটা হচ্ছে, ঠিক আছে বিজেপি তারা চাইছে না, কিন্তু যারা চাইছিলেন এতদিন ধরে তিপ্রামথা, তারা তো অন্ততপক্ষে এডিসি প্রশাসনে রোমান স্ক্রিপ্ট তো অন্ততপক্ষে চালু করতে পারত, করলো না কেন? প্রথম যেদিন 20 তারিখ শপথ নিয়েছে 20 এপ্রিল 2021, পরের দিন এক্সিকিউটিভ কমিটি মিটিং হয়েছে তার 7 দিনের মাথায়। সমস্ত স্কুলে ইংলিশ মিডিয়াম হবে, এডিসি এলাকার স্কুলগুলি, সমস্ত প্রাইমারি স্কুল, এডিসি পরিচালিত স্কুল ইংলিশ মিডিয়াম হবে। মাস্টার নাই, ইংলিশ মিডিয়ামের পরিকাঠামো নাই বলে দিয়েছে, অথচ রোমান স্ক্রিপ্ট করতে হবে এগুলি বলা হয় নাই। এখনও এডিসি এলাকার স্কুল অন্তত পক্ষে রোমান স্ক্রিপ্ট তো চালু করতে পারত, করলো না তো। শুনলাম এবার নাকি ওরা সিদ্ধান্ত নিয়েছে। আরে এবার সিদ্ধান্ত নিয়ে কি হবে? 2 মাস পরে ভোট হবে, আয়ু শেষ। হ্যাঁ, আর তাদের আয়ুই তো শেষ। তো দরদ কি রকম, কার প্রতি কি রকম দরদ, এটা তো সহজেই প্রমাণ, মানে আমরা চোখের সামনে দেখছি। কাছে এগুলি মানুষের সামনে আমরা তুলে ধরবো আর কি। আচ্ছা, আপনি বলছেন বিজেপি প্রধান শত্রু, আর মথা শত্রুতার মাত্রা কিভাবে মূল্যায়ন? আপনি বলছেন যে বিজেপি হচ্ছে প্রধান শত্রু, মথাও শত্রু, কিন্তু প্রধান শত্রু বিজেপি। কারণ বিজেপি তো ন্যাশনাল। হ্যাঁ, বিজেপি যদি না আসলো তাহলে এই রাজ্যের বিভেদকামী সন্ত্রাসবাদীদের যে পলিটিক্যাল পার্টিগুলি, যাদেরকে আমরা অনেক লড়াই সংগ্রাম করে কুণ্ঠাসা করে প্রায় নির্মূল করে দিয়েছিলাম সন্ত্রাসবাদী সমস্যাকে, সন্ত্রাসবাদীদের সঙ্গে যারা সন্ত্রাসবাদীর মদত যারা দেয়, আইপিএফটিকে বড় করেছে তো বিজেপি এসে। বিজেপি পেছন থেকে মদত না দিলে 2018 সালে এই ঘটনা হতে পারে না। আইপিএফটিও হয় না, তিপ্রামথাও হয় না। তিপ্রামথাকেও আজকে মদত দিচ্ছে বিজেপি। বিজেপি নাই, তিপ্রামথাও নাই, মথাও নাই। দিস ইজ আওয়ার ডিসিশন। হ্যাঁ, Do you consider the IPFT as an insurgent group? You are saying- No. Then how? What do you mean by Santraswadi? Santrasbadi means
arrogancy. Actually, IPFT once captured the power of ADC also in 2000. At that time, it was clear that IPFT is nothing but the political wings of the then extremist NLFT. They are the political wings. I don't say they are extremists, but they are political wings of that underground organization NLFT. But you could have banned them at that time. You were in power. Yes, we know, but any political party, they have their right to work in a democratic country. It is their democratic right. We know, but they are openly they are acting like a democratic party. They have registration, so we think we should not ban them, but we fought strongly against their extremist underground NLFT. তাহলে সরাসরি রাজনৈতিক দল হিসেবে কাদেরকে আপনারা অভিযোগ করছেন যারা সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে? সন্ত্রাসবাদীদের রাজনৈতিক উইংস আর সন্ত্রাসবাদী এক না, তাদেরই একটা অংশ আন্ডারগ্রাউন্ডে ছিল। তারা এখন ইট ইজ ওপেন সিক্রেট, এভরিবডি নোজ। No, once someone surrenders, comes to a democratic fight, that in your party also there may be Yes, someone. yes. But you can't stop them, no? No. Any outlawed extremist group, if they left their wrong path, their arms, then they can come back to the mainstream democratic system, and they are welcome. তারা যে এখন রাজনৈতিক Yes, দলে যে আছে, কোনো আপনারা স্বাগত জানাচ্ছেন। yes, যদি অস্ত্র পরিহার করে, তাদের ভুল পথ পরিহার করে, আমরা তাদের স্বাগত জানাবো। এখনো যারা এই কাজ করেছে তাদেরকে আমরা এক্সট্রিমিস্ট বলে অ্যাকিউজ করি না। দে আর ওয়ার্কিং ইন আওয়ার ডেমোক্রেটিক সিস্টেম। তখনকার সময়ে বামফ্রন্ট সরকার তো এই আবেদনটাই করেছিল, আপনারা উপজাতিদের জন্য লড়াই করছেন বলে অস্ত্র নিয়ে তারা জঙ্গলে তারা চলে গিয়েছে, আমরা আহ্বান করেছি আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসুন, গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত হন, সেটার আমরা বিরোধিতা করব না। বরংশ মাননীয় মুখ্যমন্ত্রী এখন জায়গায় জায়গায় বক্তৃতা করে বলছেন সন্ত্রাসবাদীরা এই করেছে সেই করেছে, খুন করেছে, কত না কি রক্ত শুষে খেয়েছে, এই সমস্ত কথাবার্তা বলছেন। এটা একেবারে কোনোভাবেই ডেমোক্রেসি একটা ইয়েতে এটা কোনোভাবেই ঠিক নয়। এটা অস্বীকার করা ঠিক না যে গণমুক্তি পরিষদের শত শত কমরেড, আমাদের নেতা কর্মী এক্সট্রিমিস্টদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দে লেভ দেয়ার লাইফস, দে স্যাক্রিফাইস দেয়ার ওন লাইফস। এটাকে অস্বীকার করা, যদি আমরা শান্তি সম্প্রীতি চাই এই রাজ্যের মধ্যে, উই শুড নট। এই Deny. দুই দশকে গণমুক্তি পরিষদ এবং কমিউনিস্টদের আমাদের উপজাতি অংশের মানুষদের পরে 1100 মতো কর্মী খুন হয়েছে, অন্য কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে নেই এটা। কোনটা কি মানে পলিটিক্যাল নাকি মিলিটেন্ট কোনটা বলছেন? এখানে পলিটিক্যালও আছে কিছু এবং ম্যাক্সিমাম এক্সট্রিমিস্টদের দ্বারা। কমিটিটা একটু কমিটি